দর্শক দেখছেন এটিএন নিউজ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজেটিভ প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, আজকে 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের যে সময় পরিকল্পিত হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছিল, সেই ক্ষত আমরা আজও বয়ে বেড়াচ্ছি। সে 1971 থেকে কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি, যে সংগ্রাম কিন্তু এখনো আমাদের রয়ে গেছে। সেই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সেই সংগ্রামের ধারাবাহিকতাতেই কিন্তু একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে এবং দীর্ঘ 18 বছর পর কিন্তু দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। বিএনপি যেটি বলেছে, হাসপাতালে আছেন খালেদা জিয়া, অনেকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ। এবং এই নির্বাচনী তফসিল যখন ঘোষণা করা হলো, তারপরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। ওসমান হাদির উপর গুলি করা হয়েছে, তিনি এখনো হাসপাতালে আছেন। তো এই তফসিল ঘোষণার পর নির্বাচনে যে সংঘাতের রাজনীতির একটি আভাস আমরা দেখতে পাচ্ছি, আগামী নির্বাচন হওয়া পর্যন্ত এই সংঘাত কি আরো বাড়বে কিনা, এই সংঘাতের কারণে নির্বাচন কি আরো পেছনে চলে যেতে পারে কিনা, এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যে কথাটি বলছিলাম, যে নির্বাচনের তারিখ যখন ঘোষণা হলো, তফসিল যখন ঘোষণা হলো, তফসিল ঘোষণার ঠিক পরপরই একটি ঘটনা ঘটে গেল, যে ঘটনার শক এখনো কিন্তু আছে। ওসমান হাদি হাসপাতালে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এখন আপনি কি বলবেন, তফসিল ঘোষণার ঠিক পরপরই এরকম একটি ঘটনা ঘটে গেল, কিসের ইঙ্গিত দিচ্ছে এটি? দেখুন, আজ শুরুতে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের 14 ডিসেম্বর আগে যখন পরাজিত পাকিস্তান বাহিনীর পরাজয় নিশ্চিত হয়ে গেছিল, তখন তারা বাঙালি জাতিকে ইন্টেলেকচুয়াল মেধাশূন্য করার জন্য যে ইন্টেলেকচুয়াল জেনোসাইডটি চালানো হয়েছিল, সেটি 14 ডিসেম্বর। তো 14 ডিসেম্বরে আমাদের শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি। আর আসলে আপনি আলোচনায় বলছিলেন যে আমাদের দীর্ঘ সংগ্রাম চলছে 54 বছর ধরে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য। অনেক চড়াই উতরাইয়ের পরে 90 সালের পরে যখন এরশাদ পতনের পরে, স্বৈরাচার পতনের পরে 91 থেকে যখন আমরা ডেমোক্রেসির একটা যাত্রা শুরু হয়েছিল, কিন্তু সেটা আবার থেমে যায় 2008 সালে এসে তথাকথিত 111-এর বা -2 ফর্মুলা দ্বারা নিয়ন্ত্রিত যে কাঠামো, সেই কাঠামোর মাধ্যমে। পরবর্তী সময়ে আমাদের 17 বছর যে ফেসিবাদের পরবর্তী সময় গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার রয়েছে। দেখুন, এখন এই মুহূর্তে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং নির্বাচনের তফসিলও ঘোষণা হয়ে গেছে। আমরা সবাই জানি 12 ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু অনেকগুলো পক্ষই চাচ্ছে না যে নির্বাচনটি হোক, কিংবা নির্বাচনটি বানচাল হোক। সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রের জন্যই নির্বাচন তফসিলের 24 ঘন্টার মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট ঢাকা আটের, তার উপরে তার মাথায় হেডশট করা হয়েছিল এবং তাকে টার্গেট কিলিং করার জন্য এটা করা হয়েছিল। এই মুহূর্তে সে একটি ক্রিটিক্যাল অবস্থা রয়েছে। আমরা জানি না সে ফিরবে কিনা আদৌ, ফিরলেও তার কতটুকু সে ডিজেবল লাইফ লিড করবে বা সে সক্ষম লাইফ লিড করবে, সেটা আমরা আসলে জানি না এখন পর্যন্ত সে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তো আসলে দেখুন, একটা গ্রুপ কিন্তু চাচ্ছে যে ইলেকশন না হোক, এবং এ পর্যন্ত আমাদের এই সরকারের গত 1.5 বছরে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এবং সিভিল সোসাইটি মহল, রাজনৈতিক মহল থেকে বারবার তোলা হচ্ছিল প্রশ্নটা যে এই আইনশৃঙ্খলা বাহিনীর দিকে সরকারকে নির্বাচন করতে সক্ষম কিনা, এবং এই প্রশ্নটি এখন এই মুহূর্তে এসে আরও বেশি জরুরি হয়ে যাচ্ছে। আপনার প্রসঙ্গে এসেছে 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাসিত জীবন শেষে তিনি বাংলাদেশে ফিরছেন। এখন বাংলাদেশের রাজনীতিতে এখন অনেকগুলো ইকুয়েশন এখানে আছে। আপনি দেখুন, শুধুমাত্র তারেক রহমানের ফেরাটি নয়, কিংবা বিএনপি জামাতের ইস্যু নয়, এখানে অন্যান্য যে প্রার্থী বা নির্বাচনের যেটা পরিবেশ তৈরি করা, সেটার জন্য সরকার চূড়ান্ত লেভেলের চরমভাবে তারা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতা, আমি একটু শেষ করি, এই ব্যর্থতার জন্য দেখুন সবচেয়ে বেশি দায়ী সরকার নিজে। এখানে আপনাকে আরেকটি প্রশ্নের সাথে করতে চাই, যেহেতু আলোচনা চলে এসেছে, যে তারেক রহমান অনেকদিন ধরে বাংলাদেশে আসবেন, কিন্তু তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি অনেক বড় একটি ব্যাপার ছিল, যে কারণে উনি বাংলাদেশে আসা বিলম্বিত হচ্ছিল, এখনো আছে। তো হাদি গুলিবিদ্ধ হলেন, গোয়েন্দা সংস্থার কাছে কি এই ব্যাপারে কোনো তথ্য ছিল কিনা, এবং তারেক রহমান যে বাংলাদেশে আসছেন এখন 25শে ডিসেম্বর, এখন আসলে কতটুকু ঝুঁকির মধ্যে আছেন, বা আসার পরে গোয়েন্দা সংস্থা যারা আছে বা বাংলাদেশের নিরাপত্তা যা আছে, সেটিতে উনি কতটুকু আসলে নিরাপত্তা ঝুঁকির বাইরে থাকবেন বলে আপনি মনে করেন? আচ্ছা দেখুন, ওনার জন্য আসলে সেফ বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে, অলরেডি এটা চলে এসেছে। উনি আসার পরে নিশ্চয়ই উনি বাংলাদেশে আমার মতো আপনার মতো ঘরে বসে থাকবেন না।
উনি গাড়ির ভিতরে বসে থাকবেন না। উনি একজন রাজনীতিবিদ, উনি একটা দলের প্রধান, সম্ভাব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো শুধু উনি মাঠ চষে বেড়াবেন, মাঠ করবে যাবেন, এখন নিরাপত্তার ঝুঁকিটা থাকবেই। কিন্তু উনি ওনার দল আগে বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে ওনারা জানাবেন। এখন এই মুহূর্তে যেহেতু নির্বাচনের একটা পুরো ডামাডোল বাজছে, বিএনপি ইলেকশনে পার্টিসিপেট করবে তারেক রহমানের নেতৃত্বেই, তো সেক্ষেত্রে ওনার তো আসলে না আসা ছাড়া কোনো উপায়ও ছিল না, এবং তারা ঘোষণাটা দিয়েছিল। ঝুঁকি রয়ে যায়, এবং সেই ঝুঁকি নিরাবরণের জন্য সবচেয়ে বেশি যার দায়িত্ব নেওয়া দরকার সেটি হচ্ছে সরকার। কিন্তু সরকার চূড়ান্ত লেভেলে ব্যর্থ। আমি ব্যর্থতার একটু করে আপনাকে বলি। গত 1.5 বছর অনেক ঘটনা ঘটছে, আমি সব ঘটনা বাদ দিলাম, শুধুমাত্র হাদির ঘটনাটা কেন্দ্র করে আমি আপনাকে প্রশ্ন করি। ধরুন হাদির ঘটনায় যারা গুলি করা হয়েছে, 2 জন মোটরসাইকেল আরোহী, তাদেরকে সরকার চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদেরকে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেকার গ্রুপ এবং বিভিন্ন সাংবাদিকরা, যারা নিজ উদ্যোগে। সরকার পুরোপুরি ব্যর্থ। সরকার চূড়ান্ত লেভেল ব্যর্থ হওয়ার পরে সরকার ঘোষণা দিয়েছে আসামিকে যদি আপনি ধরে আনতে পারেন 50 লাখ টাকা তাহলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। মানে রাষ্ট্র একটা ফানি জায়গা নিয়ে গেছে এই অথর্ব উপদেষ্টা এবং এই অথর্ব অন্তর্বর্তীকালীন সরকার। চূড়ান্ত লেভেলে ব্যর্থতার পর্যায়ে তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার এই আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি আপনি কীভাবে একটা ইলেকশনে যাত্রা যাবেন, তখন তিনি বললেন পেঁয়াজের দাম কমেছে, আলুর দাম কমেছে। মানে এর চেয়ে স্টুপিড লেভেলের, মানে চূড়ান্ত লেভেলে সে পৌঁছে গেছে, এবং তাকে এখনো পর্যন্ত তাকে এই সরকার কেন যে তাকে এফোর্ড করতেছে এটা আমার একটা বড় প্রশ্ন। সুতরাং তাকে রাখার কারণে আমি মনে করি আরও বেশি ঝুঁকি বাড়তেছে। এবং শুধু তাই না, যতক্ষণ পর্যন্ত এই আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি উন্নতি না করতে পারেন এবং এই অর্থনৈতিক উপদেশটাকে কিক আউট করে আপনি বের না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার কেউ কিন্তু নিরাপত্তার বাইরে না, ঝুঁকির বাইরে না। শুধু তারেক রহমান কেন, শরীফ ওসমান হাদি কেন, অন্যান্য প্রার্থী কেন, যে কেউ কিন্তু নিরাপত্তার চাদরে আসতে পারতেছে না। এবং শুধু তাই না, আপনি যে গোয়েন্দা সংস্থার কথাগুলো বলতেছেন, ধরেন বাংলাদেশে যে এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিসবি যারা আছে তারা কিন্তু সরকারের কাছে রিপোর্টগুলো দেয়। তাহলে তাদের কাছে কি রিপোর্ট আছে আমার কাছে এটা জানতে চাইলাম। গতকাল রাতে আমি জানতে পারলাম যে 2 জনকে তারা গুলি করেছে বা এখানে হাদির ঘটনায় তারা জড়িত, তাদেরকে কিন্তু ট্রেস করা হচ্ছিল, তার ফোন নাম্বার সবকিছু। তারপরও তারা বর্ডার পালিয়ে তারা অলরেডি ইন্ডিয়ার আসামের গুয়াহাটিতে চলে গেছে। তাহলে এই ব্যর্থতার দায় যদি সরকার না নেয়, তাহলে এই ব্যর্থতাকে আমি আপনি নিব? আমি আপনি তো নিব না। তাহলে আপনি এখানে বসছেন কেন? আপনি আঙ্গুল চোষার জন্য নিশ্চয়ই এখানে বসেন নাই। সুতরাং এখানে পরিকল্পিতভাবে যাতে ইলেকশন বানচাল হয় এবং ইলেকশনের পরিস্থিতি যাতে না থাকে, যার কারণে সরকার পরিকল্পিতভাবে এগুলো করতেছে, এটার জন্য সর্বোচ্চ দায়ী সরকার। এবং ইলেকশন যদি না হয় তাহলে সরকার যে বারবার বলছে এসব হামলা নির্বাচন বানচাল করার জন্য করা হচ্ছে। হ্যাঁ, তো আমি তো জানি এটা তো সরকার বলার দরকার নেই, এটা আমিও জানি। এখন এই যে বলা হচ্ছে যে নির্বাচন বানচাল করতে হচ্ছে, বারবারই হামলাগুলো করা হচ্ছে, তো তাহলে আপনি হামলা ঠেকাচ্ছেন না কেন? হামলা ঠেকানোর জন্য সরকার আসলে কোন কোন জায়গাগুলোতে আরো বেশি কথা বলা উচিত, সরকারের কথা বলা উচিত না, এটা সরকার এটা নিজেই পারে না। এই আলোচনায় আমরা ফিরবে একটি বিরতির পর। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরে এসে আলোচনাতেই থাকছি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে। আমরা আলোচনায় ছিলাম রাজনীতি, নির্বাচন এবং সংঘাতময় যে পরিস্থিতি বর্তমানে রয়েছে সেটি নিয়ে যে আলোচনায় আমরা ছিলাম। তো এই যখন একটি সংঘাতময় পরিস্থিতি এখন বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে আছে তফসিল ঘোষণার পরে, এবং একটি শঙ্কা বিরাজ করছে সব জায়গায় যে নির্বাচন কতটুকু ঠিকঠাকভাবে হতে পারবে সবকিছু নিয়ে, তা আপনার কি মনে হয় নির্বাচন কমিশন কতটুকু ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারবে? দেখুন, নির্বাচন কমিশনের হাতে, নির্বাচন কমিশনের তার কিন্তু নিজস্ব কোনো এক্সিকিউটিভ বডি নেই। সে কিন্তু বাইরে থেকে হাওলাত বালাত করে একটা বডি বানায় ইলেকশন করে। এখন সেটার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে স্বরাষ্ট্র উপ মন্ত্রণালয়ের অধীনে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অধীনে। এখন সরকার যদি আন্তরিকভাবে চায়, এই ধরনের সমস্যার সমাধান করার কোনো সমস্যাই না। বাংলাদেশে যেখানে জঙ্গিবাদ কিছু ছিল না, সেখানে হাসিনা জঙ্গি নাটক করে সব উৎপাত করে দিল। যেখানে মুসলমান মোল্লাদেরকে উৎখাত করে দিচ্ছে, সেখানে আপনার এই ধরনের 2-4টা সন্ত্রাসী আপনি মানে উদ্ধার করতে পারতেছেন না, ধরতে পারতেছেন না, এই ব্যর্থতা আপনার। তারপর আপনি দেখেন এতগুলা যে অস্ত্র লুট হয়েছে, কোনো আপনি ডেভিল হান্ট 1 করতেছেন, কালকে 2 ঘোষণা হলো, তো অস্ত্র উদ্ধার কোনো খবর আছে আপনার কাছে? তা তো নাই। আওয়ামী লীগের গুন্ডা পান্ডা পেটর বাহিনীর কাছে অস্ত্র আছে, ওই বিহারি ক্যাম্পে যান, দেখবেন অস্ত্রের বন্যা ওইখানে। তো সেখানে এগুলো উদ্ধার করার জন্য আপনি যদি না করেন, তাহলে আপনি নির্বাচন কীভাবে শান্তিপূর্ণভাবে করবেন আমার মনে হয় না। সুতরাং আপনি যে নির্বাচন করতে চান না, এগুলো আপনার আচরণে স্পষ্ট। সুতরাং এগুলা বলার কোনো অপেক্ষা রাখা না। এগুলা পলিটিক্যাল পার্টির কোনো বললে বাবু যে ক্লেম দেয়, আমরা বাবু যে অভিযোগ করি। যখন আমরা কথা বলছি যে বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেখানে বিএনপি অনেক বড় একটা নাম। তো খালেদা জিয়া যেহেতু এখন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, এবং 18 বছর পর যখন তারেক রহমান দেশে আসছেন, তো এই অবস্থায় এত বছর পর, 18 বছর পর তারেক রহমানের দেশে আসা বাংলাদেশের রাজনীতিতে কি রকম পরিবর্তন আনবে?
এটা আমি মনে করি যে এটা একটা বোল্ড ডিসিশন উনি নিয়েছেন, এবং আরও বোল্ড ডিসিশন নিয়েছেন হাদির উপরে ঘটনার পরবর্তী সময়ে পুরো বাংলাদেশের মানুষ জনগণ যখন ভীত সন্ত্রস্ত, তখন তিনি এই সিদ্ধান্তটি দিয়েছেন যে এত ঝড়ঝঞ্ঝার মধ্যেও অনেকে তখন প্রশ্ন তোলা শুরু করছে তারেক রহমান হয়তো আসছেন না, বা তারেক রহমান দেশে ফিরবেন না, বা ওনাকে ফিরতে দেওয়া হবে না। এই বোল্ড ডিসিশনের মাধ্যমে উনি শত ঝুঁকির মাঝখানেও উনি এই বোল্ড ডিসিশনটা দিয়েছেন, এবং আগে থেকেই অ্যানাউন্সমেন্ট করে, এবং এমন একটা দিন থেকে বেছে নিয়েছেন যে সেটি হচ্ছে 25 ডিসেম্বর, মানে এটি বড়দিন এবং এটি ছুটির দিন। সুতরাং উনি যে একটা বিএনপি যে একটা মেচুর পলিটিক্স করে তার একটা বহিঃপ্রকাশ আমি দেখলাম, যার কারণে হচ্ছে ধরুন মানুষের জনগণের জন্য ভোগান্তি না হয়, সেই কারণে এই দিনটি বেছে নিয়েছেন। কারণ উনি না চাইলেও আপনি রাস্তায় মানুষ ঠেকাতে পারবেন না, আপনি এটা না চাইলেও। কারণ তারেক রহমান এখন তৃণমূল পর্যন্ত বাংলাদেশের আপামর জনগণের কাছে যে পরিমাণ ওনার জনপ্রিয়তা, যে পরিমাণ ক্রেডিবিলিটি, সুতরাং মানুষের একটা উচ্ছ্বাস অটোমেটিকলি কাজ করবে। তাছাড়া বেগম খালেদা যে এখন এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছে, বিএনপির নেতাকর্মী বলেন, বাংলাদেশের মানুষজন তারা কিন্তু একটু ডিমোরালাইজড। সুতরাং তারেক রহমান ফেরাটা আমি মনে করি একই সাথে উজ্জীবিত করবে, এবং তারেক রহমানের ফেরাটা একই সাথে একমাত্র, আমি আপনাকে একটা কথা বলি শুনেন, ধরেন পৃথিবীতে সবাই কিন্তু সবার জন্য চ্যালেঞ্জ হয় না। এখন আমাদের এই রিজনে যে জিওপলিটিক্যাল যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলোর মধ্যে তারেক রহমান সবার জন্য চ্যালেঞ্জ। সুতরাং তারেক রহমান যদি স্মুথলি দেশে ঢুকতে পারে এবং একটা ইলেকশন হয়ে যেতে পারে, এবং ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে উনি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে অনেক ষড়যন্ত্র কিন্তু নস্যাৎ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি তারেক রহমানের ফেরাটা ইলেকশনটাকে আরও বেশি নিশ্চিত করবে, এবং ইলেকশনটাকে আরও বেশি ত্বরান্বিত করবে, এবং যারা ষড়যন্ত্রকারী সেই ষড়যন্ত্রকারীরা আরও ব্যাকফুটে চলে যাবে। তারেক রহমান যখন দেশে আসবেন, দেশে আসার পরে কি হচ্ছে দেশের যে সংঘাতময় পরিস্থিতি, এটিকে আপনি উন্নতির দিকে যেতে দেখেন, নাকি আরো বাড়তে পারে 2013-14 সালের দিকে যেরকম ছিল? আচ্ছা, সেটা এখনো মানে ইটস টু আর্লি টু কমেন্ট, এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু মানে আমি যেটা আপনাকে বললাম, ধরেন তারেক রহমান যখন ফিরবে তখন কিন্তু অটোমেটিকলি ঢাকা শহরে 20 লক্ষ মানুষের সমাগম অটোমেটিকলি হয়ে যাবে। সুতরাং পুরো বাংলাদেশে একটা জোয়ার তৈরি হবে। সুতরাং এই টাইমটাতে আপনি এটা মনে রাখবেন, সন্ত্রাসী গোষ্ঠী কিংবা ষড়যন্ত্রকারী গোষ্ঠী কিন্তু সবসময় বিচ্ছিন্ন থাকে, এবং তারা নিজেদের মধ্যে ইউনাইটেড থাকলে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। সুতরাং এত বড় একটা মাস পপুলাইজেশনের মধ্যে, মোবিলাইজেশনের মাধ্যমে একটা জোয়ারের মধ্যে, সেটা কিন্তু আসলে তখন অনেক ক্ষুদ্র অংশ হয়ে যায়, এবং সেই ফ্রেগমেন্টেড অংশ কিন্তু অনেক সময় তখন সেটাকে কানেক্ট করতে পারে না। সুতরাং আমরা যেটা মনে করি, যখন যে নির্বাচনে জোয়ারটা তৈরি হবে এবং সরকার যদি আন্তরিক থাকে, আমি বারবার এই সরকারকে দোষ দিই, এই অথর্ব উপদেশটাকে দোষ দিই, সুতরাং এরা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি মনে করি ষড়যন্ত্রকারী নষ্ট হয়ে যাবে। কিন্তু পয়েন্ট ইজ দ্যাট, যদি আপনি যদি এই ষড়যন্ত্রকারীর অংশ হয়ে থাকেন তাহলে কিন্তু এটা অন্য খেলা, কারণ ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে। সুতরাং আপনি যদি ঘর থেকেই আপনি যদি এই ষড়যন্ত্রকারী লিপ্ত থাকেন, তাহলে কিন্তু আপনি নিজের বিপদ ডেকে আনবেন, দেশের বিপদ ডেকে আনবেন, মানুষের বিপদ ডেকে আনবেন। সুতরাং আমরা চাই আপনি নিজের বাঁচার স্বার্থে যেন আপনি সুন্দর করে একটা সেভ এক্সিট নিয়ে আপনি আল্লাহ আল্লাহ করে আপনি চলে যান। সুতরাং এই মানুষকে, এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা গণতন্ত্র। দেশের মানুষ নিয়ে যখন কথা বলছিলাম, এতক্ষণ তো আমরা কথা বলছিলাম পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে। জি, এখন যদি একদমই যে দেশের মানুষ, দেশের সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বর্তমানে দেশে যে অবস্থা বিরাজ করছে, তাতে একজন সাধারণ ভোটার হিসেবে এই নির্বাচন, এই ভোট দেশের মানুষের জন্য কি আতঙ্ক নাকি উৎসব? ডেফিনেটলি উৎসব। 18 বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারতেছে না। আমার বয়স 28+, আমি দুটো ইলেকশন পেলাম, ভোট দিতে পারিনি। যারা 35-এর নিচে কে ভোট দিতে পারে নাই। সুতরাং এই 35 মানে বয়সের বাংলাদেশের জনসংখ্যা 4.5 থেকে 5 কোটি, আরও অনেক মানুষ বাংলাদেশে ভোট দিতে পারে না। সুতরাং আপনি দেখেন ডাকসু ইলেকশন, আপনি বিশ্ববিদ্যালয় ইলেকশনগুলো দেখেন না, এবং আপনি যদি এখন একটা বাজার, কারণ বাজার সমিতি ইলেকশন দেন, মানুষের জায়গা দিতে পারবেন না এখানে। সুতরাং এই যে পতিত ফেসিবাদ, পতিত দিল্লি, যারা এই কথাগুলো বলতেছে যে আমলি ছাড়া ভোট হবে না, ভোট টার্ন আউট হবে না, ইনক্লুসিভ ইলেকশন হবে না, হোয়াট ডু মিন বাই ইনক্লুসিভ ইলেকশন? ইনক্লুসিভ ইলেকশন মানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশ, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আসে, এবং যারা ভোট কেন্দ্রে কোনো ধরনের হামলা করার চেষ্টা করবে, কারচুপির চেষ্টা করবে, তারা এখানেই গণ হয়ে যাবে। সুতরাং এই ধরনের নৎসাৎ কাজ বাংলাদেশে হবে না, এবং মানুষ খুবই মুখিয়ে আছে। বাংলাদেশের মানুষ ভোটকে একটা উৎসব হিসেবে দেখে। আমরা ছোটবেলা থেকে বই উৎসব দেখতাম, ভোট একটা উৎসব, ক্রিকেট খেলার মতো এটা একটা উৎসব। এই উৎসবের মাঝখানে মানুষ তার জনগণ ম্যান্ডেট প্রতিনিধিত্ব করে, মানুষ জনগণের হাতে, জনগণের সরকার হাতে বাংলাদেশের মানুষ ক্ষমতা হস্তান্তর করার জন্য মরিয়া হয়ে আছে। আপনাকে আরেকটা প্রশ্ন করি, এটার কথা ধরিয়ে আসে, শেষ পর্যন্ত যদি কোনো কারণে আরো সহিংস পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে এই যে রাজনৈতিক পরিস্থিতি, এর মূল্য আসলে কে দেবে? সরকার, বিরোধী দল, নাকি এর চেয়ে সবচেয়ে বড় মূল্য দেবে সবচেয়ে বেশি মূল্য দেবে জনগণ। তার চেয়ে বড় কথা হচ্ছে তারপরে দেশ, মাটি, মানুষ এবং সার্বভৌমত্ব। কারণ আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে ইলেকশন ট্রানজিশনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করতে না পারেন, তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ অপেক্ষা করতেছে দক্ষিণ সুদান, চিলি, কিংবা ইয়েমেন, কিংবা সিরিয়া, কিংবা মিশর, কোন একটা দেশের মতো। সুতরাং এই যারা পূর্বাভাস, যারা জেনেও যারা ষড়যন্ত্রকারী লিপ্ত রয়েছে, তাদেরকে আমরা আবারও সাবধান করে দিতে চাই। তাদের বিরুদ্ধে আমরা আবার কথা বলতে চাই যে আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না, এবং মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা একটা গণতান্ত্রিক ট্রানজিশনের প্রক্রিয়ার মধ্যে রয়েছি, আমাদের গণতন্ত্র উত্তরণের পক্ষে আমরা রয়েছি, ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে রয়েছি, আমাদের প্রতিষ্ঠানগুলোকে, ইনস্টিটিউশনগুলোকে ডেমোক্রাইজ করার জন্য প্রস্তুত রয়েছি। এবং এই মানুষের এই আকাঙ্ক্ষার মধ্যে আপনারা কোনো জল ঢেলে দিবেন না, কারণ না হলে আগুনের মধ্যে জল ঢেলে দিলে আপনি নিজে পড়ে যাবেন।
এবং আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে এর মধ্যে দিয়ে, সেটি হচ্ছে যে বাংলাদেশে এখন যে খুব ছোট করে উত্তর নিব আমরা, জি। যে দলগুলো বর্তমানে ইলেকশনে পার্টিসিপেট করতে যাচ্ছে, তাদেরকে কি আপনার এনাফ ম্যাচিউর এবং বাংলাদেশপন্থী মনে হচ্ছে কিনা না, নির্বাচনে তাদেরকে আমার যোগদানের এনাফ জন্য? ম্যাচিউরড মনে হচ্ছে না। কারণ তারা একটা ফ্যাসিবাদকে পতন করার পরে তাদের মধ্যে যে ঐক্যটা বিনষ্ট হয়েছে নিজস্ব স্বার্থ উন্নয়নের জন্য, কিন্তু আমি মনে করি যে দেশের স্বার্থের জন্য এবং তাদের নিজস্ব ভবিষ্যৎ চিন্তা করে এই ইলেকশনে সবার জন্য একটা অ্যাকোমোডেট পরিবেশ তারা রাখা উচিত এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখা উচিত। না হলে কিন্তু এই সরকার কিন্তু ক্যাপেবল হবে না। কারণ এই সরকার বাংলাদেশি দেশে একটা দুর্বলতম সরকার। সুতরাং এই দুর্বলতম সরকার মধ্যে এমনি ষড়যন্ত্রকারী অংশ রয়েছে। সুতরাং সেটা আরও দুর্বল হয়ে পড়ে। সুতরাং তাকে লাইফ সাপোর্টে না আসার কোনো উপায় থাকবে না। সুতরাং সে যেন কেবিনে ওয়ার্ডে থেকে যেন ট্রিটমেন্ট করতে পারে বা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, আমরা সে আশা প্রত্যাশা রাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনি যেরকম কথা বললেন ঠিক একই আশা আমরাও রাখি। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, যাতে বাংলাদেশ আবার তার স্বমহিমায় ফিরে যেতে পারে। দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে, নির্বাচনের সংঘাত নিয়ে এবং তফসিল ঘোষণার পর একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের আশা নিয়ে আমরা কথা বলছিলাম। সে আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন।